জাহান বেগম একটা টেন্ডারবাজির মাধ্যমে 90-এর দশক থেকে চলে আসা নিরবিচ্ছিন্নভাবে চলে আসা একটি টিকা প্রদান এবং টিকা সরবরাহ প্রক্রিয়াকে কিভাবে প্রশ্নবিদ্ধ করলো, কিভাবে ব্যর্থতায় পর্যবসিত করলো। বন্ধুগণ, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে একটা পর্যায়ে হাম প্রায় নির্মূল হতে চলেছিল, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে পোলিও নির্মূল হয়ে যাচ্ছিল, সেই প্রক্রিয়াকে এইভাবে ব্যর্থতায় পর্যবসিত করা এবং এই যে 300-র বেশি শিশু মৃত্যু আমাদের বহন করতে হচ্ছে, বাংলাদেশকে বহন করতে হচ্ছে, বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে, সেই মৃত্যুর দায় আমাদের বিগত সরকারকে যেমন দিতে হবে এবং তার যথাযথ বিবেচনা, যথাযথ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা না নেওয়ার জন্য বর্তমান সরকারকেও দিতে হবে। এবং বর্তমানে বিপ্লবী ছাত্র মৈত্রী তার এই অবস্থানই ঘোষণা করছে যে বিগত ইন্টারিম সরকার সে এরকম যতগুলো জনবিরোধী, মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষা বিরোধী যতগুলো প্রজেক্ট নিয়েছে এবং ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হোক এবং তদন্ত পরবর্তী বিচারের আওতায় ওই সকল দায়ী দোষী ইন্টারিমের কর্তা ব্যক্তিদের অবশ্যই নিয়ে আসা হোক। ধন্যবাদ সবাইকে। ভাই এগুলো একটু দিয়ে দেন না মাইক্রোফোন গুলা। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। আপনারা জানেন একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া প্রয়োজন তার শিশুদের জন্য, কিন্তু আমরা দেখলাম এই যে শিশু মৃত্যু, এই শিশু মৃত্যুতে সরকার এখন পর্যন্ত কোন তদন্ত সংস্থা কিংবা তদন্ত কমিটি গঠন করে নাই। আমরা সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যক্তিদেরকে দেখতে পেলাম অমুকের থেকে তমুকের দায়, এই ধরনের দায় শিফটিং এর কাজ চলছে। সরকার বারবার বলতে চায় যে বিগত সরকারের গাফিলতি। আমরা বলতে চাই এটা কোনো গাফিলতি না, এটা সুস্পষ্ট ক্রাইম, এটা অপরাধ, এটা সুস্পষ্ট শিশু হত্যা। এই শিশু হত্যার সাথে যারা জড়িত তারা বাংলার মাটিতে বিচারহীন ভাবে ঘুরে বেড়াতে পারবে না। তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আগামীর যত সরকার আসবে তাদের দিকে একটা বার্তা আমরা দিতে চাই যে শিশুদেরকে যারা মৃত্যুর দিকে ঢেলে দেয় তারা বিচারের বাইরে কখনো থাকতে পারবে না। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যে আপনারা দয়া করে শিশুদেরকে আর এইভাবে মৃত্যুর দিকে ঢেলে দিয়েন না। সামান্য মুনাফার জন্য 100 কোটি 200 কোটি টাকা মুনাফার জন্য আপনারা কয়েকশো শিশু, হাজারো শিশুর জীবন বিপন্ন এইভাবে করতে পারেন না। আমাদের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তৈয়ব ইসলাম। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে বিপ্লবী ছাত্রমৈত্রী কোন দাবিতে এবং কোন সংকটকে কেন্দ্র করে এখানে দাঁড়িয়েছে। বন্ধুগণ, বাংলাদেশের 64টা জেলা, সেই 64 জেলার মধ্যে 58 জেলার মধ্যেই এই হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের পরিবারগুলোতে একটা সন্তানের যে দাম এবং একটা সন্তানের প্রতি আমাদের যে দায় দরদ, সেই দায় দরদ এই রাষ্ট্রের কাছে যে নাই তা আজকে স্পষ্ট। বন্ধুগণ, পত্রপত্রিকার মধ্যে দিয়ে এই হামের যে মহামারী আমরা দেখতে পাচ্ছি, এইটা কি আজকে শুরু হয়েছে? এই মৃত্যুর বীজ তো বপন করেছে ইন্টারিম সরকার। তাহলে এখন এসে আমরা আছি বিএনপি সরকারের আমলে। দুইটা সরকারের আমলে আমরা দেখলাম একটা বীজ বপন করা হলো, তারই ফলাফল আমরা এখন ভোগ করতেছি। বন্ধুগণ, এই যে হামের প্রকোপ এবং এইটার বিরুদ্ধে যে ব্যবস্থা, সেটা যেন ইন্টারিম আমলেও আমরা দেখলাম না, বর্তমান সরকারের আমলে আমরা দেখলাম না, বরং আমরা দেখতেছি তারা অপেক্ষায় আছে আরো কত শত প্রাণ এখানে নাই হইতে পারে, আরো কত শত প্রাণ এখানে অঙ্কুরেই বিনষ্ট হইতে পারে, তারাই অপেক্ষা করতেছে আমাদেরকে এখানকার সরকার। বন্ধুগণ, এই ইন্টারিম সরকার যে সংস্কারের কথা বলছে, যে দায় দরদের কথা বলছে, সেই দায় দরদ কিন্তু ওই শিশুর প্রাণের ক্ষেত্রে গিয়ে বহাল থাকলো না। বন্ধুগণ, তারা বলছে যে
টিকা আমদানির যে এখানে প্রসেসটি ছিল, অর্থাৎ সরাসরি ক্রয়ের যে প্রসেস, সেইটাকে সংস্কার করে করতে হবে তো উন্মুক্ত দরপত্রের মধ্য দিয়ে। অর্থাৎ এই সংস্কার করলে নাকি এখানকার দুর্নীতিগুলো কমে যাবে। আমরা কি দেখলাম? সেই দুর্নীতি কি কমেছে? কমে নেই, বরং আমরা দেখলাম এখানে টিকা আর আসলো না। এই যে টিকা আসলো না, শিশুকে যে টিকা দেওয়া হলো না, এই যে দুর্নীতি নাই করে দেওয়ার জন্য একটা যে মৃত্যুর কূপ খনন করা হলো, এই দায়বদ্ধতা কার? এই জবাবদিহিতা কে দেবে? অবশ্যই ইন্টার্নকে এই জবাবদিহিতা দিতে হবে। বন্ধুগণ, আমরা একই সাথে দেখলাম তারা বারবার বলতেছে, হ্যাঁ আমরা সংস্কারটা করেছি, আমরা ভালো করার চেষ্টাটা করেছি, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার জন্য আসলে পারা যায় নাই। এই জবাবদিহিতা কে দেবে? আমলাতান্ত্রিক জটিলতার জবাবদিহিতা আসলে কে দেবে? রাষ্ট্রে যারা আছে, সরকারে যারা আছে, এই প্রশাসনে যারা আছে, আমলাতান্ত্রিক জটিলতা কি সাধারণ মানুষের কারণে ঘটতেছে না তো? তাহলে ঘটাচ্ছে কারা? তাহলে অবশ্যই যারা এই নীতি নির্ধারণের কাজগুলো করতেছে বা নীতি নির্ধারণের সাথে যারা জড়িত, তারা তো এই জটিলতাগুলো তৈরি করতেছে। ফলাফলটা কি? ফলাফলটা আমার তো সন্তানগুলো মারা যাচ্ছে, আমার সন্তান নাই হয়ে যাচ্ছে। তাহলে এই জবাবদিহিতা যদি আপনারা নাই দিতে পারেন, তাহলে ক্ষমতায় থাকার তো কোনো দরকার নেই আপনাদের। আপনারা যদি এই স্বচ্ছতাটা নাই স্টাবলিশ করতে পারেন, তাহলে ক্ষমতায় থাকার তো কোনো দরকার নেই। তাহলে ক্ষমতায় আসেন কেন? আপনারা ক্ষমতায় তাহলে মোহটা ত্যাগ করে দেন। আপনাদের দ্বারা তাহলে এটা সম্ভব না। আমরা এইটা কিন্তু খুব স্পষ্ট ভাবে এখানে দেখলাম বন্ধুগণ। একই সাথে আমরা দেখলাম বন্ধুগণ যে আমরা যে শিশুকে যে সম্পদ ভাবি, আসলে কি এই রাষ্ট্র আসলে শিশুকে সম্পদ ভাবার কোনো সুযোগ নেই। বরং তারা ভাবতে পারে যে আজকের এই শিশুটা হয়তো তাদের জন্য ভবিষ্যতে একটা শ্রমিক মাত্র, এর বাইরে তাদের কোনো ভাবনা নাই। বর্তমান সময়ে আমাদের শ্রমিকের অবস্থা কি? তাদের কি জীবনের কোনো নিরাপত্তা আছে? বন্ধুগণ, আমরা কিন্তু একই সময়ে দুইটা চিত্র দেখেছি। এই ঢাকা শহরে একজন লাশ নিয়ে, অর্থাৎ একটা শিশুর লাশ নিয়ে এক পিতা যেমন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একই সাথে আমরা চিত্র দেখেছি আমাদের ওই শ্রমিকের ঘরে মৃত্যু দেখেছি, ওই চাষার ঘরেও কিন্তু মৃত্যু দেখেছি। তাহলে এই সমাজে তো একটা শ্রমিকেরও নিরাপত্তা নাই। তাহলে অনাগত বা আগত যারা যে শ্রমিকটা, তার নিরাপত্তা এই রাষ্ট্র কিভাবে দেবে? সে দেওয়ার কিন্তু সেই প্রস্তুতি তার কিন্তু নাই। আমরা এই একটা পরিস্থিতির মধ্যে আসলে দাঁড়িয়ে আছি বন্ধুগণ। একই সাথে আমরা দেখলাম এই যে 58 জেলাব্যাপী যে মহামারীর সংকট তৈরি হয়ে গেছে, আমাদের শাসক গোষ্ঠী অর্থাৎ বিএনপি সরকারের কানে কোনো বাতাস লাগতেছে না, সে কোনো জরুরি অবস্থা ঘোষণা করতেছে না, এবং এর পরিপ্রেক্ষিতে কোনো প্রকার ব্যবস্থা সে গ্রহণ করতেছে না। অর্থাৎ তারা বসে আছে, কেন জানে কিছুই হয়নি দেশের মধ্যে, এমন একটা অবস্থা। বন্ধুগণ, সেই জায়গা থেকে আমরা বলতে চাই, অবিলম্বে যারা এই সংকট আজকে তৈরি করেছে, অর্থাৎ ইন্টারিম আমলে যে প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে অবিলম্বে এই রাষ্ট্রের মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে, এবং একই সাথে যারা যারা শনাক্ত হয়েছে, যারা যারা হামে আক্রান্ত হয়েছে, অবিলম্বে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং একই সাথে যাতে এইটা অপর মানুষের মধ্যে ছড়িয়ে না যায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এটা না করে, তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের ঠিক প্রতিবাদটা করতে হবে ওই জায়গা থেকে, যে প্রতিবাদটা আমাদের ইন্টারিম আমলে ঠিক হয়নি, যে ফাঁকি ঝুঁকিটা তারা দিয়েছে। সুতরাং আগামী কিছুদিনের মধ্যে যদি এই ব্যবস্থা তারা গ্রহণ না করে, তাহলে অবশ্যই আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই ছবি তুলছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের সমাবেশ চলছে। আপনারা জানেন এই যে হাবের পরিস্থিতি, সারা দেশে একটা মহামারী অবস্থা তৈরি হয়েছে। জনরাষ্ট্রের ভাষায় সেটাকে যদি আমরা মহামারী হিসাবে ঘোষণা না করে, এটা যে সর্বাত্মক ভাবে মোকাবেলা না করি, তাহলে এই পরিস্থিতি কোভিডের মতন ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে যখন হাসপাতালে হাবের রোগীদের, শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না, হাসপাতালে উপচে পড়া ভিড়, ঠিক তখন আমরা সংবাদ মাধ্যমে সংবাদ পেলাম সরকারের তরফ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে অস্থায়ী ইমার্জেন্সি কেন্দ্র করার জন্য
রোগ নিরাময়ের কেন্দ্র করার জন্য প্রচেষ্টা করা হয়েছিল। পরে আমরা খবর দেখতে পেলাম ওই ডাকসুর নেতৃত্বে, ডাকসুর তরফ থেকে সেটার বিরোধিতা করা হয়, আপত্তি করা হয়। আপনারা যারা এখানে আছেন, যারা সংবাদকর্মী আছেন, যারা ছাত্র নেতারা আছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন, তারা দেখবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 2 দিন পরে পরে বিভিন্ন প্রতিষ্ঠানের খেলার আয়োজন করা হয়, ভাড়া দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মাঠকে। শুধু কেন্দ্রীয় মাঠ না, বিশ্ববিদ্যালয়ের যে কোনো মাঠ, সেটা মসজিদ হলের মাঠ হোক, জহুরুল হলের মাঠ হোক, জগন্নাথ হলের মাঠ হোক, তারা ভাড়া দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু একটা জরুরি পরিস্থিতিতে, মহামারী পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলার জন্য, শিশুদের হাসপাতালের অস্থায়ী হাসপাতাল তৈরির জন্য তারা এগিয়ে আসবে না। এরপর যখন ব্যাপক সমালোচনা হলো, ডাকসুর নেতাদেরকে দেখলাম দোষ অন্যদিকে শিফট করার প্রবণতা। আমরা বলতে চাই, এই যে প্রচেষ্টা, এই যে গণবরিত অবস্থা, বিশ্ববিদ্যালয়ের ডাকসু হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক, এই গণবরিত অবস্থাকে আমরা ধিক্কার জানাই। একই সাথে আরেকটা জিনিস আজকে সংবাদে দেখলাম, আমরা দেখতে পেলাম এই হামের মহামারী অবস্থার সময় হাম রোগ শনাক্তকরণের যে কিট, সেই কিটের সংকট, সেই কিটেরও আসলে সংকট রয়ে গেছে। কিসের সংকট নাই বাংলাদেশে? বাংলাদেশের দুর্যোগের সংকট নাই। রাস্তা দিয়ে যান, কখন মরে যাবেন তার কোনো নিশ্চয়তা নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই হামকে যারা মহামারী আকারে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তাদেরকে ছাড় দিবেন না। তাদেরকে যদি ছাড় দেন, আপনারা জনগণের কাছ থেকে ছাড় পাবেন না। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি